নিজের জন্মদিনে বরের থেকে সারপ্রাইজ পেলাম। ভালোবাসা রুচি সহকারে কাজ করলে সেই কাজটা খুব ভালো হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ওই প্রথমেই বলে রাখছি, আজকে হচ্ছে আমার জন্মদিন। তো জানুয়ারির হচ্ছে 20 তারিখ, যেহেতু ভিডিওটা পরেই পাচ্ছ। তো জানুয়ারি 20 তারিখ পরে আমার জন্মদিনটা। তো যাই হোক, আজকে আবার একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, দুটো একসাথে হবে। তো যাই হোক, সবটা তোমাদের সাথে খুলে বলবো, কী কী হলো, কী কী করলাম, সবটাই তোমাদের বলবো। মানে সেরকম কিছু না, তবু বরের থেকে এরকম একটা সারপ্রাইজ পাবো সত্যি আমি ভাবিনি। তো বাবানের ব্যাপারে কী কী করলো সেটা তোমাদের সাথে আমি পরে সবটা শেয়ার করবো আস্তে আস্তে, মানে বলবো আর কি আস্তে আস্তে, সবটা সাথে থাকো। তো যাই হোক, তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম প্রতিদিনের সংসারের কাজকর্মগুলো সেরকমই করি, বইগুলো গুছিয়ে রাখছি। যেহেতু রাতে পড়াশুনো করেছে। পড়াশোনা করার পর ওদের তো একটাই অভ্যাস, যতই বলি বই গোছাতে, আমি যতক্ষণ থাকবো ততক্ষণ ওরা ঠিকঠাক গুছিয়ে রাখবে। যেই আমি চলে আসবো অমনি ওভাবে অগোছালো করে রাখবে। বাবান তবু বললে বাবান শোনে, কিন্তু বাবানের বাবা গোছানোর দিকে একদমই নাই। সবসময় বিছানাটা অগোছালো করে রাখবে। বাবান আবার কথা শুনে, বাবানকে যদি বলি গুছিয়ে রাখতে, ও গুছিয়ে ঠিক মতো চলে আসে। মানে ছেলেটা কথা শুনে, কিন্তু ছেলের বাবা একদমই কথা শুনে না, মানে গোছানোর দিক থেকে। ছেলেটা অন্তত গুছিয়ে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, সবসময় কাজে কাজে মানে অনেকটাই হেল্প করে বলতে পারো। যদি কিছু বলি এটা করে দিত, সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দেবে, একদমই হচ্ছে দেরি করবে না। তো যাই হোক, মাছ রান্না করবো, তো ফ্রিজ থেকে মাছটা বার করলাম। আর দুধও ছিল ফ্রিজে, যেহেতু গরম করে সকালবেলা দুধ খাওয়া হবে, তো সেই জন্য দুধটা আর মাছটা ভাবলাম কি রেখে দিই, নইলে এতক্ষণে কাজ করতে করতে মাছটাও একটু যেহেতু বরফ জমে যায়, তো এখন ঠান্ডার সময় ফ্রিজে রাখলে তো মনে হচ্ছে আরও তাড়াতাড়ি বরফ জমে যাচ্ছে মাছে। তো যাই হোক, সেটা বার করে রাখলাম, একটু মাছটা ঠান্ডা হোক ততক্ষণে, গরম হোক। দেখেছি আমি সকাল থেকে ভুলভাল বলছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক, একটু মানে মাছটা হচ্ছে একটু হোক আর কি, ঠান্ডাটা কমুক। তো যাই হোক, এই মাছটা বের করে রাখলাম, দুধটা বের করে রাখলাম, একটু পরে গরম করা হবে দুধটা। তো এইদিকে সকালবেলা উঠে কাজকর্মগুলো করছি, আজকে একটু ঘর মোছামুছি কিছু কাজকর্মগুলো করব। তো প্রথমে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে আবার বাইরে যাবো উঠানে ঝাড় দিতে। তো বাবান উঠেনি, বাবানের পাপা উঠে পড়েছে, তো বাবান শুয়ে আছে। ভাবলাম এদিকে কাজকর্মগুলো করি, ওই উঠতে উঠতে তখন এদিকে কাজ হয়ে যাবে, তারপরে বিছানাটা গোছাবো। তো এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি। এখন যেহেতু ঠান্ডাটা অনেকটাই কম আছে, খুব একটা ঠান্ডা নেই এখন, অতটা ঠান্ডা লাগে না এখন। কদিন যে ঠান্ডা ছিল, কাজকর্ম করতে প্রচণ্ড কষ্ট হয়েছিল। এখন খুব একটা অসুবিধা হয় না, সকাল সকাল উঠতেও অসুবিধা হয় না। তো যাই হোক, এখন ভালোই লাগে কাজকর্ম করতে, কিন্তু কদিন যে ঠান্ডায় ছিল তখন কাজ করতে একদমই মন চায়নি, মানে ইচ্ছেই হয়নি যে কাজকর্মগুলো করি। তো যাই হোক, ওদিকে ঝাড় দিচ্ছি। আর এই যে লাঠিগুলো বাবান যেখানে সেখানে ফেলে রাখে, মানে লাঠি দিয়ে কিছু না কিছু মারতেই থাকবে, খেলতেই থাকবে। ও কী করবে, একা একা থাকে তো, সেরকম খেলার কেউ নেই, সেরকম বলতে নেই বললেই চলে, এখানে খেলা সেরকম সঙ্গী সাথী সেরকম কিছুই নেই। তো বোতলগুলো নিবে, মানে জলের বোতলগুলো নিয়ে সেই লাঠি দিয়ে, এই সামনের উঠানে রাস্তাতে বোতল দিয়ে শুধু মানে লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে বিকেলবেলা ওই টাইমগুলো ওগুলাই খেলে, নয় টিভি দেখে নয় খেলতে থাকে ওরকম করে লাঠি দিয়ে। তো যাই হোক, এদিকে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবার ঘরে যাব, গিয়ে কিছু গোছার গাছের কাজ আছে, ওগুলো করে নেবো, তারপরে হচ্ছে ঘরগুলো মুছবো। তো এই যে একটু সোফাটা একটু ঠিক করে দিই, কুশনগুলো একটু ঠিক না থাকলে ভালোও লাগে না। তার মধ্যে এই ঠান্ডার জন্য এখন আর সেরকমভাবে সোফাটা খুব কমই বসা হয় আমাদের, যেহেতু সবসময় বিছানার মধ্যে থাকা হচ্ছে, ঠান্ডার মধ্যে তো এখন আর সোফায় বসা হয় না। গরমের সময় তো সোফাটা সারাক্ষণ এলোমেলো থাকে, সারাদিন গোছাতে হয়, আর এখন সারাদিন একদম গোছানো থাকে, কারণ সোফাতে বসার কেউ নেই এখন ঠান্ডার জন্য। আর হচ্ছে ওই মানে টি টেবিলটা না ঝাড় দিলেই কী করবে, সব ধুলোগুলো এসে টেবিলে এসে পড়ে, কালো কালার তো ধুলোগুলো একদম সুন্দর বোঝা যায়। তো সেই কারণে সবসময় টেবিলটা ভালো করে মুছে রাখতে হয়, ঝাড় দেওয়ার পর অন্তত মুছাই হয় একবার, নইলে নোংরা লাগে, সাদা সাদা নোংরাগুলো পড়ে থাকে, উপরে ধুলোগুলো পড়ে থাকে, তো আর কালোর মধ্যে তো আর নোংরাটা আরও বেশি বোঝা যায় সেই কারণে। তো যাই হোক, এদিকে বেসিনটা পরিষ্কার করলাম, করে তারপরে এখন হচ্ছে এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি। এদিকে বাবান উঠে পড়েছে, উঠে যাওয়ার পর তো আমি এদিকে বাবানকে বললাম তুমি উঠে পড়েছো, তো আমি বিছানাটা গুছিয়ে নিতে, এই ঘরটা মুছবো, মুছে আমাদের ঘরটা মুছতে যাবো। সকালবেলা আমি ঝাড় দিয়ে দিয়েছি ঘরটা, তো হচ্ছে এবার হচ্ছে শুধু বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে মুছে নেব। তো চলো কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছি অনেক ভালো পুরো ব্লগটা, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। বিনতা ব্লগ থেকে দিদিভাই বলেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, পুরো ব্লগটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। টুম্পা দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো দিদিভাই, অনেক দিন বাদে তোমার ভিডিওতে কমেন্ট করলাম, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। বিথিকা সরকার দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো গো তোমার ভিডিও, শুভকামনা রইল, এভাবেই এগিয়ে যাও, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক 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 ভালোবাসা।
নীলুফা ইয়াসমিন দিদিভাই বলেছে, হ্যাঁ গো দিদিভাই, বাচ্চাকেও কাজ শেখানো উচিত, সে ছেলে হোক বা মেয়ে। এটা অবশ্য ঠিক বলেছো, আমি আমার ছেলেকে সবসময় কাজ শেখাই, মানে ওর বয়সে যতটুকু করা উচিত সেই হিসাবে টুকিটাকে কিন্তু অনেক কাজই করে, যেটা যেটা যখনই বলবো তখন সেটাই করে দেয়। আমি মনে করি সব বাচ্চাদেরই কাজ শেখানো উচিত, মানে সেটা বয়স হিসাবে, সব কাজ তো সব বাচ্চারা সব বয়সে হবে না, যেটুকু যেরকম পারে আর কি সেরকম টুকিটাকি কাজ শেখানো উচিত। সেটা ছেলে মেয়ে সেটা সমান কথা নয় যে এটা মেয়েদেরই কাজ বা এটা ছেলেদেরই কাজ, এই কাজটা ছেলেরাই করতে হবে বা এই কাজটা মেয়েদেরই করতে হবে, তো সেটা কিন্তু কোনো বড় কথা না। আমি কিন্তু আমার ছেলেদের বাড়ির অনেক টুকিটাকি কাজ শেখাই, এটা ওটা করতে বলি, ওর সঙ্গে সঙ্গে কিন্তু সব কাজ করে। আমার সাথে সাথে অনেক কিছু করতে বললেও সেটাই কিন্তু অনেক কিছু করে, সেটা আমি ছোটো থেকেই শেখানোর চেষ্টা করি ছেলেকে। কখনো এটা আমি ওকে বলি না বা তোমার এই কাজটা তোমার দরকার নেই, এটা হচ্ছে মেয়েদের কাজ, এই কাজটা তুমি করতে পারবে না, সেই জিনিসটা কিন্তু আমি কখনোই বলি না। তো যাই হোক, এদিকে বাবা ছেলে পড়তে অলরেডি বসে গেছে ঘরের মধ্যেই, ওই যে ওই ঘরে টিভির ঘরে। যেহেতু সকালবেলা বাবান উঠলো, হাত মুখ ধুয়ে দুধ গরম করে দিলাম, দুধ খেলো, সোজা পড়তে বসে গেছে। যেহেতু সকালবেলার টাইমটা বাবানের পাপাই হচ্ছে দায়িত্ব, আর রাতের টাইমটা মাঝে মধ্যে আমি একটু পড়াই, একটু কমই পড়াই বললেই চলে, আমার সেরকম পড়াশোনার সময় হয়ে ওঠে না, যে সকালবেলা দেখতেই পাও এত কাজের মধ্যে কখন পড়াতে বসো, সকালবেলা সম্ভব না, রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, দুপুরবেলা তো স্কুল থাকে, মানে সকাল থেকে স্কুল, বিকেল পর্যন্ত স্কুল থেকে এসেছে এটাকে একটু খেলতে দিতে হয়, আসার সঙ্গে সঙ্গে তো আর মানে পড়াতে বসাতে পারি না, একটু তো খেলতে হবে বাচ্চাদের, সারাক্ষণ পড়া নিয়ে থাকলে তো হবে না, সারাদিন সেই 4টার পরে স্কুল থেকে আসে বাড়িতে, এসে তো সঙ্গে সঙ্গে পড়ানো সম্ভব না, তারপরে একটু খেলাধুলো করে, তারপরে একটু টিভি দেখে, খাওয়া দাওয়া করে, তারপরে তো বাবানের বাবা চলেই আসে, আসার পর তখন একটু ওই সন্ধ্যার পর পড়তে বসায়, আমিও সাথেই থাকি, মাঝে মধ্যে আমিও পড়াই, কিন্তু আবার হচ্ছে এই যে রান্না বসাতে হয় রাতের, প্রতিদিন করি না, মাঝে মধ্যে তো রান্না করতে হয়, আবার প্রতিদিন কিছু না কিছু করতে হয় টুকিটাকি রাতে আমাকে, সে ভাজা হোক, একটু ডাল সেদ্ধ হোক বা কিছু সেদ্ধ হোক, ভাত হোক, কিছু না কিছু করতেই হয় আমাকে। তো যাই হোক, বাবানের বাবা বাড়িতে থাকে, সেরকম কাজে তো সেরকম ব্যস্ততা নেই, অফিসের কাজকর্মগুলো করলে কী হয় বলতো, সাথে নিয়ে বসে ছেলেকে, ওইদিকে বসে বসে অফিসের কাজ করছে, মানে লেখাপড়া বা কিছু লিখছে বা অনলাইনে কিছু কাজ করছে ল্যাপটপে বসে বসে, তখন ছেলেটাকে সাথে নিয়ে বসে, ওইদিকে ওর কাজও হচ্ছে, পড়াশোনাও হচ্ছে, তারপর এদিকে তো বাবানকে যখন কাজ না থাকে এমনিতেই পড়াতে বসায়, তো সেই কারণে পড়াশোনার দায়িত্বটা মোটামুটি আমার নাই বললেই চলে, কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমি ওকে পড়িয়েছি, একদম মানে হাতে লেখা থেকে শুরু করে, হাতের ঘড়িটা আমার হাত দিয়েই শুরু হয়েছে, অনেক বছর পড়েছি, মানে এই বাড়ি করার পর থেকে আর পড়াশোনার সেরকম চাপ মানে হয় না আর কি, সকাল থেকে কাজকর্মে এত কিছু ব্যস্ত থাকি, তারপর স্কুল কলেজ মানে স্কুল থাকে, তো বাবানের ছোটো থেকে তো স্কুল ছিল না, ওর যেহেতু মানে ওকে ভর্তি করানো হয়েছে, বাবানের হচ্ছে 4 বছরের পরে আমাকে স্কুলে ভর্তি করিয়েছিলাম, যেহেতু 3 বছরের 3.5 বছরেই তোমার নার্সারিতে ভর্তি নিয়ে নেয়, কিন্তু সেই সময়টা করোনা ছিল, করোনার সময় তো ছুটি ছিল, তো যাই হোক সেই কারণে 1 বছরের গ্যাপ দিয়ে আমি হচ্ছে মানে নার্সারিতে ভর্তি করাইনি, ওদের যেহেতু নার্সারি ইনফ্যান্ট 1 ইনফ্যান্ট 2 তারপরে ক্লাস 1 হয়, তো যাই হোক আমি ওকে নার্সারিতে ভর্তি করিনি, একদম ইনফ্যান্ট 1-এ করেছিলাম, যেহেতু ওর বয়স হিসেবে ইনফ্যান্ট 1-এই নিয়েছিল, অবশ্য নার্সারিতে ভর্তি করানো হয়নি, যেহেতু একটু বড় হয়ে গেছিলো, ইনফ্যান্ট 1-এর বয়সটা হয়ে গেছিলো, 4 বছর পার হয়ে গেছিলো তখন, আর ও 3.5 বছরে ভর্তি করেনি, কারণ ওই করোনার সময় তখন ক্লাস হতো না, ওদের যে স্কুলে ভর্তি করেছি সেই স্কুলে হচ্ছে অনলাইনে ক্লাস হতো, তো সেই কারণে মানে অনলাইনে ক্লাস হবে, সেই তো ছোটো বাচ্চাদের লিখে মানে হোয়াটসঅ্যাপে দিবে, সেগুলোই আবার লিখে ছবি তুলে পাঠাতে হবে, তো কী দরকার অনলাইনে ক্লাস করানো, এর থেকে ভালো বাড়িতে পড়াই, পরের বছর ভর্তি করাবো, তো সেই জন্য ওকে ইনফ্যান্ট 1-এ ভর্তি করানো হয়েছিল, ও নার্সারিতে ভর্তি করানো হয়নি। তো ছোটো থেকেই বেশি পড়াশোনা আমার সাথে থাকতো সারাক্ষণ, তো আমি ওকে পড়াতাম ছোটো থেকে, ওকে বলতে পারো বাবানের পাপা হচ্ছে, আমি নার্সারি বলতে পারো ইনফ্যান্ট 1 ইনফ্যান্ট 2 আমিই পড়িয়েছি, ক্লাস 1ও হচ্ছে আমি পড়িয়েছি, এই 2-3 হচ্ছে বাবানের পাপা পড়াচ্ছে, 2 থেকে যে 3 মানে ক্লাস 1 পর্যন্ত পড়িয়েছে বাবানের পাপা, আমি একটু কম পড়িয়েছি, তা 2টা থেকে শুরু হয়েছে বাবানের বেশি পড়াশোনার চাপটা, মানে বাবানের পাপাই শুরু করেছে, তখন আমার আর হয়ে ওঠেনি, কাজে ব্যস্ততায়, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে সব কাজ করলাম, স্নান পুজোটাও করে নিলাম, তো করে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, তো লবণ শেষ হয়ে গেছিলো, তো সেটা বাবানের বাবা কালকে এনে দিয়েছিল আমাকে, আর ঢালা হয়নি, তো সেটা ঢেলে নিলাম, আর এই যে রাতের বাসনগুলো ছিল যেগুলো আমি রাতে মেজে রাখি রেখে দেবে, যেহেতু জলটা ঝরে না তো একটু সময় লাগে, তো সেই জন্য রাতে আর গোছাই না, সেই বাসনগুলো সকালবেলা গুছিয়ে নিই, তো সেই কারণে হচ্ছে সবটা হচ্ছে করে নিলাম। তো যাই হোক, এইদিকে বাসনগুলো গুছিয়ে এখন র্যাকটাতে গুছিয়ে নেব, যেহেতু সবটাই জল ঝরে গেছে আর রেখে লাভ নেই, তো হাতে করে সবটা একসাথে নিয়ে এসে তারপরে এখন একটা করে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে বাসন গুছিয়ে তারপরে রান্না করব, ওদিকে মাছ বের করে নিয়েছি, পাবদা মাছ আজকে রান্না করবো, এদিকে পাবদা আর রুই 2 রকমেরই মাছ ছিল, তো ভাবলাম কি পাবদা মাছটাই রান্না করি, রুই মাছটা থাক, রুই মাছটা পরে নয় কখনো করবো। তো বলেছে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, আর নাসরিন খাতুন দিদিভাই বলেছে তোমার সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও দেখতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ দিদিভাই। সুদীপা দাস দিদিভাই বলেছে তোমার শাশুড়ি মা এখন থাকে না তোমাদের সাথে, তো না গো, আমাদের সাথে থাকে না, ওই বাড়িতেই থাকে, আমাদের সাথে উনি থাকতে চান না, তো সেই জন্য রাখি না আমরা,
রাখি না বলতে গেলে উনি থাকতেই চান না আমাদের সাথে, ওনার এখানে থাকাটা পছন্দ না। সব কথা মেন কথা বলতে গেলে আমি কখনও ওনার সম্পর্কে কাউকে কিছু কোনোদিনও বলিনি, মানে এখনও পর্যন্ত কাউকে কিছু বলা হয়নি, যেহেতু উনি যেমনই হোক, ভালো হোক খারাপ হোক সেটা বড় কথা নয়। তো আমি চাই না কাউকে ছোট করে কাউকে মানে কথা বলা আমি পছন্দ করি না। এতদিনে ওনার মুখের উপর উনি আমার উপর অনেক মানে অনেক টর্চার আর কি, মানে একটা মানুষকে এতটা টর্চার কীভাবে করতে পারে সেটা আমার জানা নেই। যেহেতু সেই বিয়ে থেকে আমার খুব ছোটোবেলায় বিয়ে হয়েছে, 16 বছর বয়সে বিয়ে হয়েছে, সেই তখন থেকে শুরু করেছে টর্চার। তো যাই হোক, সেটা ওনার ইচ্ছে করে করেছে না কীভাবে করেছে আমি জানি না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। সেই হিসেবে আমি কোনোদিন কারো কাছে ওনার সম্পর্কে খারাপ কোনো কথা বলিনি, তো আজও বলতে চাই না। ওনার আমাদের সাথে থাকা পছন্দ, মেন কথা আমাকে পছন্দ করে না, আমার ছেলেকেও পছন্দ করে না। যেহেতু আমাকে করে না, সেই জন্য আমার পেটের ছেলেকেও উনি পছন্দ করে না, সহ্য করতে পারে না। তো সেই কারণে ওনার পছন্দ না এখানে থাকা। তবু ওনার ছেলে রাখতে চায় এখানে, অনেক মাস থেকেছে। এর আগে তুমি তো দেখেছো, বাড়ি করার পর আমাদের এখানেই বেশি থাকতো। তো যাই হোক, ওনার পছন্দ না, আমাকে যেহেতু পছন্দ করে না, আমার ছেলেকেও পছন্দ করে না, তো সেই হিসাবে উনি থাকতে চায় না আমাদের এখানে, তো সেই জন্য উনি ওখানেই থাকে। তো যাই হোক, আর কি বলবো বলো, কিছু বলার নেই এই সম্পর্কে আমার। তো যাই হোক, পূজা মণ্ডল দিদিভাই বলেছে তুমি লক্ষ্মী মন্তব্য, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। অঙ্কিতা ব্লগ থেকে বলেছে দিদিভাই তোমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে গেলাম, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। তো যাই হোক, পাবদা মাছটা একটু লবণ হলুদ মাখালাম আর একটু সর্ষের তেল দিলাম, যাতে পাবদা মাছ না ওই ভাজার সময় হচ্ছে তেল ছিটে, তো একটু সর্ষের তেল দিয়ে মেখে দিলে না একদমই তেলটা ছিটতে চায় না। তো যাই হোক, সেই কারণে হচ্ছে একটু তেল মেখে নিলে সর্ষের তেল, তো ভাজার সময় অসুবিধা হয় না। তো এদিকে মাছ ভাজছে, আজকে মাছের ঝোল রান্না করবো সবজি দিয়ে, পাবদা মাছটা সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এগুলো দিয়ে ভালো লাগে। একদিন করেছিলাম, মানে বেশি করে এনেছিল তো, দুদিন রান্না হবে দেখে অর্ধেকটা করেছিলাম, অর্ধেকটা ছিল। তো বাবা নেবা বললো কি একটু সবজি দিয়ে করে দাও, ওর নাকি সবজি দিয়ে মাছ খেতে ইচ্ছে করছে, 2-3 রকমের সবজি দিয়ে। তো আমি ভাবলাম 2-3 রকমের সবজি, তাহলে আলু বেগুন ফুলকপি দিয়ে করে দিয়ে, বলছি ঠিক আছে সেটা দিয়ে করো। ওর খুবই ইচ্ছে করছে সবজি দিয়ে খেতে, আর ওর বরাবরই আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে ওর বরাবরই পছন্দ, আমার আবার ভালো লাগে না, তো ওর পছন্দে আমি রান্না করি সব সময়। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখন আলু বেগুন ফুলকপিটা সুন্দর করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো ফুলকপি বেশ অনেকগুলো এনেছে বাবানের বাবা, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, এখন হচ্ছে এগুলো কেটে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে হচ্ছে আলু আর দিব, আর হচ্ছে ফুলকপিটা কেটে নিই, আর এদিকে মাছ ভাজাটা হচ্ছে। আর আজকে রান্নাটা না একটু গুঁড়ো মশলা দিয়ে করবো, মানে গুঁড়ো মশলা মতো আমি ভেজে রেখেছিলাম আদা জিরা লঙ্কা, সরি আদা বলেছি, মানে শুকনো লঙ্কা জিরা আর হচ্ছে একটু ধনিয়া ভালো করে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম অনেক দিন আগে। তো সেই মশলাটা আছে, ভেবেছি সেই মশলা দিয়ে করবো, এক্সট্রা করে আর কোনো মশলা আমি বাটবো না সেই কারণে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আজকে মাছের ঝোল আর আলু গাজর ভাজা এগুলোই হচ্ছে রান্না হবে, এগুলোই রান্না করব। তো যাই হোক, আজকে একটা জন্মদিনের অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ আছে, করে গেছে, মানে আমাদের বাড়ির কয়েকটা বাড়ির পরে ওই বাড়িতে বাবান হচ্ছে আর্ট শিখতে যায়, ওই বাড়িতে দিদি আছে, মানে আমার থেকে বড়, তো আমি দিদি বলে ডাকি, লিপিদি বলে ডাকি। তো কালকে নিমন্ত্রণ করে গেছে, তো ওই বাড়িতে যাবো, আজকে রাতে জন্মদিন আছে প্লাস আমার জন্মদিন, তো ওই বাড়িতে যাবো। এদিকে হচ্ছে আমি তো জানতাম না যে হচ্ছে মানে বাবার জন্মদিন করবে, প্রতি বছর কিছু না কিছু করে আর কি, ধরো বলতে গেলে হঠাৎ করে একটা কেক নিয়ে আসলো। এই বছর আমি ওকে বলেছিলাম যে তুমি হচ্ছে মানে আনবে নাকি কেক, ও প্রথম থেকে বলেছে না থাক, এখন আর জন্মদিন কিছু করতে হবে না, কী দরকার করে, আর তার মধ্যে তোমার তো একটা জন্মদিনে নিমন্ত্রণও আছে, ওখানে গিয়ে খেয়ে আসবে, আর কী দরকার জন্মদিন করার। তো আমি বলছি ঠিক আছে তাহলে সমস্যা নেই। ওই আবার বললো যে আমার আজকে রাত একটু দেরি হবে ফিরতে, সন্ধ্যা হবে স্কুল থেকে, তুমি বাবানকে স্কুল থেকে নিয়ে এসো, যেহেতু ওদের স্কুলে বাবানের পর স্কুল আজকে খেলা ছিল, তো বললো খেলা আছে, রাত পরে আবার খাওয়া দাওয়া আছে, ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যাবে, তো তুমি স্কুল থেকে নিয়ে আসো। তো ঠিক আছে আমি নিয়ে আসবো। তো আমি আবার বাবানকে স্কুল থেকে আনতে গেছিলাম, ওখান থেকে একটু পার্লারে গেলাম, জানো তো আজকে কী ঘটনা ঘটেছে, পার্লারে গেছি আমি। তো যেহেতু বাবানকে ভাবলাম কি আমি আগে কি যাবো, তো বাবানকে স্কুল থেকে একবারে নিয়ে পার্লারে ঢুকবো, যেহেতু ওখানে পার্লারটা কাছাকাছি, গাজলে প্রচুর পার্লার আছে, তো যেহেতু স্কুলের পাশে ওখানে আছে বললাম ওটাতেই ঢুকবো। পার্লারে আমি ঢুকেছি, তারপর হচ্ছে আইব্রো করতে ঢুকেছি, তো যাই হোক করে আসলাম। ওইদিকে বাবানের স্কুলে জলের বোতল ফেলে রেখে চলে এসেছি, ব্যাগ নিয়েছি, বাবান বসে মানে বাবানের হাতে ফোন দিলাম, যেহেতু চুপচাপ সেটা বসে থাকবে, আমার একটু তো সময় লাগবে পার্লারে, তো ওকে ফোন দিলাম, দিয়ে বললাম কি তুমি ফোন দেখো, আর এদিকে ব্যাগটা রাখলাম। তো ওইদিকে ফোন রেখে মানে স্কুল ব্যাগটা রেখেছি পাশেই, তো জলের বোতলটা নিচেই ছিল, আমি কী করেছি ব্যাগটা নিয়েছি, বাবানকে নিয়ে বেরোলাম, জলের বোতল রেখে চলে এসেছি পার্লারে। কেমন লাগে এখন, তো স্কুল তো যাবে বাবা, তো কী করবো, অন্য জলের বোতল দিয়ে পরের দিন স্কুলে পাঠিয়েছিলাম। তো এরকম ঘটনা ঘটেছে, আমার একদমই খেয়াল ছিল না যে আমি হচ্ছে মানে কি বলবো জলের বোতল আমি নিতে ভুলে গেছি। তো যাই হোক, সেই জন্মদিন, তারপরে আমরা ওই বাড়িতে যাবো জন্মদিনে, সবটাই বলছি আগে থেকে জানাচ্ছি তোমাদের। তারপরে কি করেছে বাবানের পাপা, আমি মানে তারপর ওখান থেকে ফিরতে ফিরতে 9টা বেজে গেছে আর কি, জন্মদিনে গেছিলাম একটু সকাল সকালে গেছিলাম, লিপিদি বলছিল একটু হেল্প করতে, মানে একটু হেল্প করবো দেখে তাড়াতাড়ি গেছিলাম, আমি আর বাবান গেছি। বাবানের পাপা বলছি আমি যাবো না জন্মদিনে, তোমরাই যাও, বাচ্চাদের জন্মদিনে আমি আর কি যাবো।
তারপর ওই বাড়িতে গেলাম, গিয়ে সঙ্গে সঙ্গে লিপিদি বললো কি যাও, মানে বাবানের পাপার কথা বললো, যে ওর নাম ধরে বললো যে ওকে মনোজ নাম, তো যাই হোক বাবানের পাপার, তো বলছে মনোজকে ফোন করো। তা ফোন লাগিয়ে দিলাম, আমি ফোন লাগিয়েছি, লিপিদি বললো যে কেন আসছে না, যেন আসে। তো বাবানের পাপা বললো আমার অফিসের কাজ আছে, তো আসতে চাইছিল না। তারপর আবার কী বলছে লিপিদির যে বর আর কি দাদা, ওই বললো যে আবার ফোন লাগাও তো মনোজকে, তো আমি আবার ফোন লাগিয়ে দিলাম। ফোন লাগিয়ে দেওয়ার পর তারপরে আবার বললো, তো মনোজ বললো, মানে বাবানের পাপা বললো ঠিক আছে আমি তাহলে যাবো একটু পরে, একটু কাজ আছে, তো সেই জন্য যাবো একটু পরে। এইদিকে আমি বাবানের পাপা কী করেছে, আমি এসে ফিরে দেখি ও মানে দুধ ছিল ফ্রিজে, দুধ দিয়ে পায়েস রান্না করেছে, নিজের মতো করে রান্না করেছে, ফার্স্ট টাইম পায়েস রান্না করলো। পায়েস রান্না করেছে, পায়েস একদমই মিষ্টি হয়নি, তো যাই হোক করেছে, এটাই অনেক আমার কাছে, সেটা যেমনই হোক এটাই আমার কাছে অনেক, মানে কী বলবো সেটা বলে বোঝাতে পারবো না, অনেক অনেক আনন্দের জিনিস, একটা জিনিস অনেক বড় একটা, মানে হয় না যতই দামি জিনিস গিফট মানে দিক না কেন, এই ছোটো ছোটো যত্ন, ছোটো ছোটো কিছু ভালোবাসা, কিছু করা নিজের জন্য, সেই জিনিসটা যতই মানে গিফট কখনো কম দামি বা দামি বা টাকা পয়সা দেখে গিফটের মানে করা হয় না, অবশ্যই গিফটের দামি দেখে জিনিসটা করা হয় না, কিন্তু এই যে নিজের জন্য একটা যত্ন করছে, একটা ভালোবাসা দেখাচ্ছে, এটা আমার কাছে অনেক অনেক বেশি পাওয়ার। তো দেখি সেই 9টার সময় এসে আমি যাওয়ার পর ওই কী করেছে, বাড়িতে বসে বসে পায়েস রান্না করেছে। 1 কিলো দুধ ছিল ফ্রিজে, তো রাখা ছিল, ওই দুধ দিয়ে নিজে পায়েস রান্না করেছে, নিজের মতো করে করেছে। বলেছে আমার পায়েসের চাল বেশি হয়েছে, যেহেতু আমি পায়েস রান্না করলে সবসময় এক্সট্রা জল দিই না, সবসময় শুধু দুধের মানে শুধু দুধ দিয়েই পায়েস রান্না করি, এক্সট্রা জল কিছু মিশাই না। ও বুঝতে পারি না কতটা চাল লাগবে, চালের পরিমাণটা হয়তো বেশি দিয়ে দিয়েছে। পরে আমাকে বলছে যে পায়েসের চাল সেদ্ধ হচ্ছে না, বারবার নাকি পায়েসের মধ্যে জল ঢেলেছে, যেহেতু দুধে হচ্ছে কম পড়ছিল সেই কারণে হচ্ছে পায়েসে হচ্ছে জল ঢেলেছে বারবার, অল্প অল্প করে হচ্ছে জল দিয়েছে যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি করে, এভাবে রান্না করে। যাই হোক খারাপ হয়নি সেটা বলবো না, ভালো হয়েছে, কিন্তু আরেকটু চিনি লাগতো, তো যাই হোক ভালো হয়েছে, সেভাবে আমার জন্য পায়েস রান্না করেছে। তারপরে কেক এনেছে, একটা ফুল এনেছে, মানে সব কিছু লুকিয়ে রেখে সন্ধ্যাবেলা এসে, তো আমি খেয়াল করিনি, ঘরেই ছিলাম, বাবানকে পর্যন্ত বলেনি, জানে বাবান এসে আমাকে বলে দিবে, এনে চুপচাপ ফ্রিজে রেখে দিয়েছে, কেকটার ফুলটা ফ্রিজে রেখে দিয়েছে। তারপর আমি যাওয়ার পর আমাকে পাঠিয়ে দিয়েছে জন্মদিনে, তো আমি ভেবেছি হয়তো এমনি যাবে না, ইচ্ছা করে, কে জানে যে এভাবে বাড়িতে লুকিয়ে লুকিয়ে পায়েস রান্না করবে। তো যাই হোক এদিকে পায়েস রান্না করেছে, রান্না করে সব রেডি করে দিয়ে তারপরে ওখানে গেছে জন্মদিনে। তো যাই হোক তোমাদের সবটা আস্তে আস্তে ধীরে দেখাচ্ছি। তো যাই হোক এদিকে মাছের ঝোলটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আলু আর গাজরটা ভাজা করছি, আলু গাজরটা ভাজা করলে হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো। তারপরে বাবানের পর তো দুজনেই স্কুলে যাবে, যেহেতু হচ্ছে স্কুল আছে ওদের দুজনেরই, তো যাই হোক ওরা স্কুলে যাবে, এদিকে রান্নাবাড়িটা শেষ করি। তো আলু গাজরটা ভেজে নিচ্ছি, গাজরগুলো বেশ অনেক দিন আগে এনেছিল, শুকিয়ে যাচ্ছে গাজরগুলো, তো ভাবলাম কি একটু ভাজা করে নিই তাহলে ভালো হবে, নাহলে শুকিয়ে যাচ্ছে গাজরগুলো, ভালোও লাগছে না। তো যাই হোক এদিকে হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রান্না হয়ে গেছে, শুধু আলু গাজরটা ভাজা আছে, ওটা করে নিলেই হয়ে যাবে। তো এদিকে খাওয়া দাওয়া করবো, তাহলে এই কাজকর্ম হয়ে যাবে। তো যাই হোক সারাদিন এভাবে টুকিটাকি কী করলাম সবটাই তো বললাম। তারপর সন্ধ্যার পর গেলাম যে বাড়িতে জন্মদিন, ওই লিপিদির বাড়িতে, তো এসে দেখি অনেকে কাজ করছে, তো আমি আবার বললাম কি লিপিদিকে যে আমি কিছু করে দিচ্ছি, আমাকে বলো কী করতে হবে। তো লিপিদি বলে তাহলে তুমি লুচিগুলো ভেজে নাও। তো যাই হোক এদিকে আমি এখন লুচি ভাজতে যাবো, আর ওরা হচ্ছে দুজনের মধ্যে বেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো, সেই কারণে। তো সব লোকেরই লুচি আমি ভেজেছিলাম, সবগুলো লুচি একদম হাঁড়ি ভরে 2 হাঁড়ি ভরে প্রায় লুচি ভাজতে হয়েছে। তো এইদিকে আমি লুচি ভাজছি দাঁড়িয়ে। তো হচ্ছে লিপিদি বলছিল তুমি অনেক কাজ করে দাও, যে এইটুকু লুচি ভাজা আবার কী আছে, যে মানে এইটুকু কাজ, তো অনেকগুলো লুচি ভেজেছিলাম যেহেতু অনেক লোকে ওরা বলেছিল। আর মেনুতে ছিল হচ্ছে মানে মিষ্টি ছিল, লুচি আর ডাল পায়েস আর কি জন্মদিনে। তো যাই হোক ছোলার ডাল ছিল আর পায়েস ছিল, আর লুচিগুলো ভাজতে বেশ ভালোই লাগছে, লুচি ফুললে কিন্তু লুচিগুলো ভাজতে কিন্তু বেশ লাগে। তো যাই হোক একটা একটা করে ভেজে তুলছে, লম্বা হয়ে যাচ্ছিলো, হচ্ছে মানে অনেকগুলো করে বেলে দিয়েছিল, তো সে টানতে যায় মানে লুচিগুলো একটার সাথে একটা লেগে গেছিলো, তখন ওই লম্বা হয়ে গেছিলো কয়েকটা লুচি। তো যাই হোক আবার আরেক থালা দিয়ে গেলো, এদিকে অনেকগুলো লুচি, যেহেতু হচ্ছে অনেকক্ষণ ধরে আমি ভাজছিলাম, তোমাদের ভিডিও করার আগে থেকে অনেকগুলো ভাজা হয়ে গেছে। তো ভেবেছিলাম ভিডিও করবো কি করবো না, তো ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক তো এই দিকটা হচ্ছে লুচিগুলো ভেজে নিই, তারপরে এদিকে ভাজতে অনেকগুলো ভাজার পর আমার লিপিদি ডাকলো চলো এদিকে কেক কাটা শুরু হয়ে যাবে। তো যে কটা ছিল পরে আবার বললো কি পরে যদি লাগে গরম আমি ভেজে দেবো। তো যাই হোক এদিকে আমি দাঁড়িয়ে লুচিগুলো ভাজছিলাম। তো চলো ওইদিকে জন্মদিনের কেক কাটার ওখানে তো চলে আসলাম, এখানে কেক কাটছে, এখানে সবাই আছে। তো যাই হোক কেক কাটার এখানে ভালোই লাগে বাচ্চাদের কেক কাটা নিয়ে। তো যাই হোক এই হচ্ছে চুড়িদার পরা হলুদ দেখতে পেলে সাদা ওড়না, ওটাই হচ্ছে লিপিদি ওদের বাড়ি। এই বাড়িতে বাবান আসে হচ্ছে আর্ট শিখতে, রবিবার করে আসে। তো ওরা হচ্ছে 2 বোন, ও ছোটোটার হচ্ছে জন্মদিন। তো যাই হোক দুজনেই অন্য স্কুলে পড়া, অবশ্য বাবানের স্কুলে পড়ে না। তো এইদিকে আমরা দাঁড়িয়ে সবাই মিলে মজায় বেশ ভালোই মজা হচ্ছিল। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম হচ্ছে বাড়িতে এসে এই যে বাবানের বাবার পায়েস, খেজুর গুড় ছিল, একটু খেজুর গুড় দিয়েছে, তার জন্য কালারটা ওরকম এসছে। তো আমি তো ওখান থেকে পেট ভরে খেয়ে এসে আমি একটুখানি পায়েস দাও, যেহেতু হচ্ছে একদম খেয়ে দিয়ে এসে একদম পেটে জায়গা ছিল না,
বাবা লুচিও করতে চাইছিল, যেহেতু ওখানে খাবো দেখে লুচি টুচি কিছু করেনি, অবশ্য করেছে এটাই অনেক। তারপরে এই যে ফ্রিজ থেকে কেক বের করে নিয়ে আসলো। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে সত্যি বলতে, এরকম একটা সারপ্রাইজ পাবো আমি কখনো ভাবিনি, মানে এত ভালো লাগছে সত্যি বলতে। তো যাই হোক এই দিকটা কেকটা বের করে নিয়ে আসলো, তারপরে ও নিজেই বিছানায় দিয়ে সবটা সাজিয়ে গুছিয়ে আমাকে দিল। তারপরে হচ্ছে বাটিতে করে পায়েস এনে দিল। তো আমার মানে ভালো লাগে আর কি এরকম না। তো যাই হোক এভাবে যেভাবে গেছিলাম সেভাবে এসে আবার বসলাম। অবশ্য সোয়েটারটা খুলে দিয়েছিলাম, ঠান্ডা মানে ভেতরের সাথে ঠান্ডা লাগছিল না। তো বাবা তো ভীষণ খুশি হয়েছে, মানে আনন্দ করে। তো যাই হোক রাত্রেবেলা এসে 10টার দিকে এগুলা করছি, 9টার দিকে বাড়ি ফিরেছি, 9:30টার দিকে এগুলা করছি। তো যাই হোক আমরা কেকটা কিছু খাওয়া হয়নি, মানে ওখান থেকে তো পেট ভরে খেয়েছি, কি আর খাওয়া বলো। তো যাই হোক একটুখানি ওই যে হাতে কেক, ওটাই আমরা 3জনে মিলে খেয়েছি, আর পুরো কেকটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর একটু 2 চামচ পায়েস, ব্যাস ওটাই হচ্ছে খাওয়া হয়েছে, তাছাড়া কিচ্ছু খাইনি। বাবানও তো খাবে না, যেহেতু আমরা ওখান থেকে পায়েস ডাল লুচি পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে এইদিকে ফুলটা পেয়ে তো আমার ভীষণ আনন্দ লাগছে, আমি মানে ভাবিনি যে এরকম একটা ফুল এনে দেবে ওই আমাকে। তো যাই হোক এদিকে এগুলোই করা হলো, তারপরে আর কি বলো, এভাবেই হচ্ছে দিনটা পার করলাম। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।